সুপ্রিয় দর্শক, আমি অরুণ কুমার বিশ্বাস, ডিটেকটিভ ফিকশন রাইটার। আপনাদের আমন্ত্রণ জানাই ব্যাংকক নিবেদিত বই ভালোবাসি তোমার অনুষ্ঠানে। এটি মূলত একটি বই বিষয়ক আড্ডার অনুষ্ঠান। আমাদের এই পর্বে আড্ডার মধ্যমণি জাহানারা পারভিন, কবি এবং সাংবাদিক। আপা কেমন আছেন? ভালো আছি। আপনাকে পেয়ে ইনফ্যাক্ট আমরা খুব আজকে উজ্জীবিত বোধ করছি। একাধারে কবি এবং সাংবাদিক, এটা আমি বলবো যে একে অপরের পরিপূরক। বাট আমরা জানি যে আমাদের যারা এখন প্রেসম্যান, যারা সাংবাদিকতার পেশায় আছেন, তাদের সেই বাতাবরণের মধ্যে থেকে কবিত্ব, এটা আমার কাছে তো খুব আশা জাগা নিয়ে মনে হচ্ছে। আমরা আপনার কবিতা শুরুর যেই যাত্রাটা, অগ্রযাত্রা, সেটা সম্বন্ধে জানতে চাই। আমি যখন স্কুলে পড়ি তখন থেকে আমি টুকটাক কবিতা পড়তাম এবং তখন লিখি। কোন ক্লাস? 9-10 এরকম। তখন আসলে পড়ার শুরু হয়েছে কিছুটা। তারপর যখন ম্যাট্রিক পরীক্ষা দিলাম তখন আমি ভৈরবে থাকি, আমার বাবা ওখানে কাজ করতেন। তো তখন তো অনেক অবসর, সেই সময় আমি মূলত কবিতার ব্যাপারে বেশি আগ্রহী। আমি দেখুন আমার খেয়াল করলাম যে আমি লিখতে শুরু করেছি। তো ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার পর আমাদের সময় যে 3 মাস সময় পাওয়া যেত, সেই সময়টা আসলে পড়াশোনার কিছু ছিল না। তখন আমি আমার পড়াশোনাটা করেছি এবং তখন আমি খেয়াল করলাম যে আমি লিখতে শুরু করেছি এবং সেগুলো কি হচ্ছে না হচ্ছে আমি তখন বুঝিনি। তারপর কলেজে উঠে দেখলাম যে হ্যাঁ, আরও নতুন কিছু লেখক অ্যাড হচ্ছে আমার পড়ার তালিকা এবং আমি আমার নিজের কথা বলছি। তো এভাবে আসলে লেখালেখি শুরু। তারপর ঢাকা ইউনিভার্সিটিতে যখন আসলাম আমি বাংলায় পড়েছি, বাংলা ভাষা ও সাহিত্যে, এবং এই জন্য পড়েছি যে আমি আমার বাংলা ভাষাটাকে জানতে চাই, আমার লেখালেখি এবং লেখকদের জানতে চাই। সেটা মজার ব্যাপার কি জানেন, আপনি বাংলা সাহিত্যে পড়েছেন, আমি ইংরেজি সাহিত্যে পড়েছি, বাট আমাদের ইন্টিগ্রেটেড কোর্স ছিল বাংলা। সেখানে বিশ্বদেব স্যার আমাদের পড়াতেন, খোকাবাবুর প্রত্যাবর্তন, তারপরে খন্দকার আশরাফ হোসেন পড়াতেন, বনলতা সেন। তো যেটা হয় আপনার, তো তাহলে আমার মনে হয় আপনার বাংলা সাহিত্য পড়বার পেছনে কি ওই ব্যাপারটা কাজ করেছে যে আপনি আসলে সাহিত্যিক হয়ে উঠতে চান? একদম একদম। আমি যেটা বললাম যে আমার আরও কিন্তু অপশন ছিল অন্য সাবজেক্ট পড়ে। আমি 1 বছর ইংরেজিতে পড়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত বাংলায় জন্য পড়েছি যে আমি আসলে আমার যে কাজের এলাকাটা, এই এলাকার আমার ভাষার সব কিছু একটু বুঝতে চাই। একাডেমিকলি প্রাতিষ্ঠানিকভাবে পড়ার যদি সুযোগ থাকে, আর যারা অনেকে লেখালেখি করেন তারা কিন্তু বাংলায় সবাই পড়েননি, তারা হয়তো পরে পড়েছেন ক্লাসিক বা গুরুত্বপূর্ণ লেখকদের। আমার সুবিধা হয়েছে আমি একাডেমিক এই কয়েক বছরে আমার ভাষার যে বইগুলো আমার পড়া জরুরি সেগুলো আমাকে ক্লাসে পড়িয়েছে। আপনি একেবারে গোড়া থেকে শুরু থেকে তৈরি হয়ে এসেছি। হ্যাঁ, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কথা। কেন জানেন, অনেকেই কিন্তু লিখতে শুরু করেছে কোনো পূর্ব প্রস্তুতি ছাড়া। তখন সেগুলো কিন্তু অনেক সময় পাঠকের কাছে খুব উপাদেয় নাও হতে পারে। গুরুত্বপূর্ণ কাজগুলো সেগুলো আমি অনুবাদে পড়েছি, আর কিছু ইংরেজি কাজ আমি করেছি ইংরেজি কবিদের নিয়ে। টি.এস. এলিয়টকে নিয়ে একটি বই আছে আমার, এবং এলিয়ট, এটা জানতে হয়েছে। জিব্রানকে নিয়ে, কাহলিল জিব্রান, লেবানিজ আমেরিকান রাইটার, তাকে নিয়ে একটা বই করেছি, এবং রিলকে কিনে। তো এই যে বিদেশি সাহিত্যিকদের নিয়ে যে আমার যে কমপ্লিট কাজগুলো, সেজন্য কিন্তু আমাকে ইংরেজি ভাষাটা জানতে হয়েছে এবং সাহিত্যিকদেরও জানতে হয়েছে। এটা দুর্দান্ত। আমার মনে হয় যে সাহিত্য এটা কিন্তু আসলে এটা সার্বজনীন একটা বিষয়, বিশ্বজনীন। তো সেক্ষেত্রে ইংরেজি ভাষাটার অর্থ হলে যেটা হয়, অন্যান্য ভাষার বইগুলো কিন্তু ইংরেজিতে অনুদিত হয়। যদি আমরা ফ্রান্স কাফকার মেটামরফোসিসের কথা বলি, যে আমরা সাহিত্য ইংরেজি পড়তে গিয়ে কিন্তু এই সুযোগটা পেয়েছি যে অনুদিত বইগুলো পড়তে পেরেছি। না, অনুদিত বইগুলো পড়ার একটা সুবিধা আছে যে আপনি মূল ভাষাটা হয়তো, যে আপনি ফ্রান্সের ভাষা জানেন না বা আপনি মার্কেজের যে মূল ভাষা সেটা জানেন না, কিন্তু আপনি নিঃসঙ্গতার 100 বছর অনুবাদে পড়ছেন, বা আমি যেটা বললেন যে মেটামরফোসিস, রূপান্তর, হ্যাঁ, এই যে আরশোলায় পরিণত হয় এক সকালে উঠে, বা কামুর যে বইগুলো, এগুলো কিন্তু আমি মূল ভাষায় পড়িনি। বা আমি যদি রাশিয়ান যে দস্তয়েভস্কির বই বা অন্য টলস্টয়ের বইগুলো, সেগুলো কিন্তু আমরা আনাকানিরা পড়েছি। কারণ 80-র দশকে কিন্তু আমাদের দেশে সোভিয়েত ইউনিয়নের যে বইগুলো, সেগুলো খুব অনেক রাষ্ট্রীয়ভাবেই অনুবাদ হয়েছে। আমরা দেখতাম যে ওই বইগুলো পাওয়া যেত খুব অল্প দামে, তো সেটা সুন্দর উপস্থাপন। এবং বাংলাদেশে কিন্তু একটা রাশিয়ান সাহিত্যের প্রতি খুব প্রবল আগ্রহ তখন থেকে হয়েছে, এবং আমাদের অনেক লেখকরা কিন্তু রাশিয়াতে পড়তে গেছে, বা রাশিয়ার সাহিত্যের প্রতি কিন্তু আমাদের এখনকার যারা 80s-এর 70s-এর লেখক, তাদের কিন্তু প্রচন্ড টান ছিল। তো এত বেশি অনুবাদ হয় আমাদের জন্য, আমরা যারা তখন ছোট ছিলাম, পাঠক ছিলাম, আমাদের কিন্তু পড়তে সহজ হয়েছে। আচ্ছা, এটা সূত্র ধরে আমি বলতে চাই যে এই যে রাশিয়ান সাহিত্যকে আমরা এত কাছে করে টেনে নিতে পারলাম, আমাদের বাংলা সাহিত্য ঠিক একইভাবে যারা ইংরেজি ভাষাভাষী
তাদের কাছে যাওয়ার পেছনে আপনি বাধা কি দেখেন, মানে কেন সেভাবে বিশ্বজনীনতা পাচ্ছে না? কেন পাচ্ছে না, এই ব্যর্থতাটা আমাদের রাষ্ট্রীয়ভাবে, কিংবা আমরা যদি বাংলা একাডেমির কথা বলি বা আমাদের ভাষা নিয়ে সাহিত্য নিয়ে যারা কাজ করেন, তারা কিন্তু আমাদের বইগুলো, আমাদের সাহিত্যের যদি বলি শহীদুল জহির বা আল মাহমুদ, অথবা আমাদের যারা গুরুত্বপূর্ণ লেখক আছেন, ক্লাসিক হাসান আজিজুল হক, বড় কাজগুলো, সেগুলো কিছুটা হয়েছে, এখনো হচ্ছে কয়েকটা, কিন্তু সেগুলো খুব নগণ্য। আমাদের বড় কাজগুলো অন্য ভাষার পাঠকের কাছে আমরা পৌঁছে দিতে পারিনি। কিন্তু রাশিয়ান দেখেন আপনি যে তাদের রাষ্ট্রীয়ভাবেই কিন্তু অনুবাদ হয়ে বাংলাদেশে পাঠিয়েছে, বা এখন চীনও সেটা করছে। তারা আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে তাদের অনেকগুলো কার্যক্রম আছে যে তারা তাদের লেখাগুলোকে সেই দেশে সেই ভাষায় পৌঁছে দিচ্ছে। যেমন আমরা যদি বলি চেতন ভগত অত্যন্ত জনপ্রিয় একজন লেখক, উনি ইংরেজিতে লিখছেন। অরবিন্দ আদিগা, এগুলো আমি জানি না, ওনারা হয়তো ওনাদের দেশের ভাষায় লেখেননি, সরাসরি ইংরেজিতে লিখেছেন। তো আমরা যদি অনুবাদের দিকেও একটু নজর দিই, তাহলেও কিন্তু আমার মনে হয় এটা একটা জায়গা, একটা মাত্রা যোগ হতে পারে। না হলে আমরা যেভাবে কাজ করছি আঞ্চলিক সাহিত্য বলবো আমরা এটাকে। আমরা ঢাকার পাঠক বা কলকাতায় আছে আমাদের, তো দুই বাংলা দুই ভাষা বা বাংলাভাষী পাঠককে সামনে রেখে কিন্তু আমাদের লেখকরা লিখছেন। কিন্তু আমি যেটা বলছি যে আমরা যেমন এবার নোবেল প্রাইজ যে পেয়েছেন তার কথা বলি, বা গত বছর এরকম কিন্তু তার অনুবাদটা সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছি, আমাদের মেলাতে এসছে। তো আমাদের যে লেখক, ধরেন বড় একজন লেখক, তার বইটা কিন্তু আমি ইংরেজি ভাষী পাঠকের কাছে পৌঁছাতে এই দৈন্য পারছি না। কিন্তু আমাদের, যেমন ধরেন আপনি যেটা বললেন, নোবেল পুরস্কার কেউ পেলেই 4-5 জন লোক কিন্তু সেটা অনুবাদ করার জন্য লেগে পড়ে যায়। এই যে পরমুখাপেক্ষিতা, এখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। আসলেই আমরা কিন্তু জায়গা মতো, মানে সেই সৎ পাত্রে বিষয়গুলো তুলে দিতে পারছি না। সেই এক ধরনের কুপমণ্ডুকতা আমাদের মধ্যে রয়েই যাচ্ছে। আর এটা দেখেন ক্লিন্টন বি সিলি, তিনি এসছেন, তিনি কাজ করছেন বাংলা সাহিত্য নিয়ে, বা আমাদের জীবন দাস নিয়ে একজন বিদেশি এসে বাংলা সাহিত্য নিয়ে কাজ করছেন। তো আমাদের মধ্যে যারা ইংরেজি ভালো জানেন, বা আমাদের অনেক লেখক আছেন বিদেশে থাকেন, ইউরোপের বিভিন্ন দেশে, তারা কিন্তু আঞ্চলিক ভাষাতেই কাজ করছেন, তারাও কিন্তু পারেন ইংরেজিতে লিখতে বা আমাদের কাজগুলোকে বাইরে পৌঁছে দিতে। মানে আসলে কাউকে না কাউকে কিন্তু দায়িত্বটা নিলে ভালো। বরং উল্টো হয়, যদি কেউ এই উদ্যোগ গ্রহণ করেন তখন বলা হয় যে বাংলা ভাষা রেখে তারা ইংরেজির প্রতি আধিক্যতা দেখাচ্ছেন। অথচ রবীন্দ্রনাথ তো বলেছেন যে তার শেষ দাদা বলতেন, আগে চাই মাতৃভাষার গাঁথনি, তারপর ইংরেজি শেখার পত্তন। অর্থাৎ উনি কিন্তু বুঝতে পেরেছিলেন যে ইংরেজি শেখাটা আমাদের আন্তর্জাতিকায়নের জন্য দরকার। না, আপনি ইন্ডিয়াতে দেখেন তাদের 10 থেকে 12 জন লেখক আছেন যারা ইংরেজিতে লিখছেন, এবং তাদের পাঠক আছে। কিন্তু আপনি অরুন্ধতির কথা যদি বলেন, মাত্র 2টো কাজ, গড অফ স্মল থিংস আর মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস। তো এই যে দুটো কাজেই কিন্তু বুকার থেকে শুরু করে হইচই। এবং অরুন্ধতী একজন প্রফেশনাল রাইটার, ইংরেজিতে লিখছেন। ভারতে আরো অনেকের নাম বলা যায় যাদের তৈরি হয়ে গেছে পাঠক। আমাদের কিন্তু আমাদের প্রবাসে যারা আছেন ভালো লেখক, কিন্তু তারা বাংলায় লিখছেন। আমি ইংরেজিতে লেখে আমাদের কয়েকজন আছেন, যে তাহমিনা নাম, উনি কাজ করেছেন, কিন্তু জিয়া হায়দার বোধহয়। তো এরকম আসলে 1-2 জন। আপনার পেঙ্গুইন কিন্তু নিয়মিত বই প্রকাশ করছে দিল্লি থেকে, আমাদের এখানেও তারা এসেছিল আমি যদ্দূর জানি, কিন্তু হয়তো পাণ্ডুলিপির অভাবে অথবা যথোপযুক্ত যে সেভাবে কিন্তু হয়নি বলে হয়তো তারা এখন আর এখানে কাজ করছে না। আমাদের বড় একটা জনগোষ্ঠী কিন্তু ইংরেজিতে কাজ করার জন্য আমার মনে হয় তারা পারবে। আমি যখন 8-9-এ পড়ি, তখন আসলে আমার শুরুটা হয়েছিল রুবেন হাফেজকে দিয়ে, এবং আমি 100 বই মনে হয় পড়ে ফেলেছিলাম। তখন আসলে আমি ভেবেছিলাম পাওয়া যেত, যে বাসার পাশে যে লাইব্রেরিতে তখন রুবেন হাফেজ খুব অ্যাভেলেবল ছিল। তো আমরা যারা কোয়ার্টারে, আমার বাবা ছিলেন, তো ওই যে বাচ্চাগুলো আমরা চাঁদা দিয়ে, তখন 10 টাকা করে পাওয়া যেত, তো আমরা চাঁদা দিয়ে বই আনতাম, তারপর পড়তাম। ধরেন 10টা বই কিনলাম, তো এই 10টা বই ফেরত দিলে আবার 5টা পাওয়া যেত। তো আমরা ফ্রি, কারণ এই যে 10টা আছে আমাদের পড়া শেষ, আমরা পরের পর্ব পড়বো, 5টা পাওয়া যেত। পরে ওই 5টা জমা দিয়ে 2টা পাওয়া যেত। এরকম করে আমরা তখন আসলে এক ধরনের বাজেট, কারণ এই এক্সট্রা বই পড়ার জন্য বাসা থেকে বাজেট দিতেন না, তো এইভাবে পড়তাম। কিন্তু দুর্ভাগ্যজনক কি জানেন, তখন আপনাদের টাকা ছিল না, কিন্তু মন ছিল, ইচ্ছে ছিল, মন ছিল। এই যে আমরা অনেক সুযোগ, এখন আমরা যে কোয়ার্টারের বাচ্চাগুলা যারা স্কুলে আমাদের কাছাকাছি ক্লাসে, সবাই কিন্তু আমরা এরকম প্রত্যেকের বাসায় আমরা ইন্টারচেঞ্জ করে, বা আমি একটা বই কিনেছি, আমার পড়ার পরে এই বাকি 9 জনকে আমার পড়তে দিতে হবে, এবং তারা পড়ার পরে সবাই শেষ হলে আমরা ফেরত দিয়ে নতুন বই কিনতাম। এই বিষয়টা এখনকার কোনো অ্যাপার্টমেন্টের বাচ্চাদের মধ্যে নেই। বা আমরা তখন ছোট কাগজ করতাম স্কুলের বা কলেজের জন্য, ওরা লিখতো, আমরা কেউ লেখক না, কিন্তু আমরা নাম দিয়ে প্রেসে পাঠাচ্ছি, পরিবারকে না বলে লুকিয়ে এই কাজগুলো করেছি। তো রুবেন হাফেজ আসলে আমার হাতে করেই হয় পাঠের এই দস্যু বনহর দিয়ে। তখন আসলে মনে হতো উনি বগুড়ায় থাকেন, বা উনি এরকম একজন বৃদ্ধ মহিলা, বা তার এত পপুলারিটি, কিছুই জানতাম না। উনি সারা দেশ ব্যাপী যে ওনার এত পাঠক জানতাম না, আমরা ছোট কিছু মানুষ ওনাকে পড়েছি। তারপর ধরেন 10-এ ওঠার পর ওই যে
ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার পর যে 3 মাস ছুটি, তখন আমি এই যে কিশোর ক্লাসিক তখন এই যে মুসা এদেরকে আমি খুব করে পড়েছি এবং আমার মনে হতো যে এই যে গোয়েন্দা গল্প, তারপর কিছুটা মাসুদ রানার প্রতি আমার অতটা, কারণ এটা ম্যাচিউর, আমার যে বয়স ছিল সেই বয়স তুলনায় মনে হতো মাসুদ রানার সঙ্গে আমি রিলেট, বিকজ আই ওয়াজ এ গার্ল, তো রিলেট করতে পারতাম না। কিন্তু আমি আসলে কিশোর ক্লাসিকটা আমার কাছে তখন মনে হতো যে এটা আমার জন্য পড়েছি। তারপরে এখন যেটা দেখা যাচ্ছে যে ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু আপনার অ্যাডভেঞ্চার, থ্রিলার এগুলো কিন্তু খুব যাচ্ছে, ডিটেকটিভ এগুলো কিন্তু এপার বাংলা ওপার বাংলা দুই জায়গায়। এখন কোনো সিনেমার মধ্যে, যে কোনো সিনেমা যদি একটু ব্যবসা সফল হতে হয়, সেখানে কিন্তু একটা রহস্যময়তা, রোমাঞ্চকর একটা ব্যাপার করতে হয়, মেকিংটাও খুব ভালো হতে হয়। ধরেন গল্পের পাশাপাশি যেটা হচ্ছে, আমার যেটা মনে হচ্ছে যে স্মার্ট মেকিং এর দিকে চলে যাচ্ছে নির্মাতারা। ধরেন কাস্টিং এর ক্ষেত্রে, তারপর যে আমার প্রেজেন্টেশনটাকে স্মার্ট মনে হচ্ছে তাদের, এবং দর্শক কিন্তু এখন এগুলো দেখছে। এবং আমার মনে হচ্ছে একটা যেহেতু নতুন সময়ের সঙ্গে অ্যাডজাস্ট করা, অনেকে কিন্তু এখন আর পড়ছে না, তারা হয়তো এই সিরিয়ালে এই একের পর এক পর্ব দেখাটা অনেক ইজি, তাড়াতাড়ি দেখা ইজি, এবং আপনার এটা অনেক বেশি। চানা কফি আমাদের এটা একটা প্রশ্ন, চায়ের প্রতিপক্ষপাত নাকি কফি? আমরা আজকে যে কজনকে গেস্ট পেলাম ম্যাক্সিমাম কফি। এটা কি একটা প্যারাডাইম শিফট? আমরা কিন্তু আগে কফি চিনতাম না, বা মনে করতাম এটা বড়দের খাবার বা বাবুদের খাবার। এখন তো কফি অ্যাডিক্ট অনেকে, আমরা তো কফিটা পার্ট অফ লাইফ আমাদের। এটা কি জন্য? এটা কি কোনো ফিজিক্যাল নিডস অথবা গুড ফর হেলথ? কফি, ব্ল্যাক কফি বা র কফি, এটা তো আপনার টায়ার্ডনেসটাকে খুব তাড়াতাড়ি কাটিয়ে দেয়, একটা হেল্প করে, একটা ব্রেইনকে একটু হেল্প করে, বা আমি গুড ফিল করি যে মানে আপনি একেবারে জাজলমান প্রমাণ যে এটা আসলেই স্বাস্থ্যের জন্য অনুকূল। হ্যাঁ, ব্ল্যাকটা। তাহলে আজকের মানে আলোচনা আমরা এই কফির থেকেই শেষ করতে চাই। ধন্যবাদ জাহানারা আপা আপনাকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। প্রিয় পাঠক, আমাদের এই পর্ব এখানে ইতি টানছি। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো অতিথির সঙ্গে। সে নাগাদ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই বইয়ের সঙ্গে থাকবেন।